কালোবাজারি রুখতে বাধ্যতামূলক নতুন নিয়মে কিভাবে গ্যাস বুক করবেন জানুন বিস্তারিত। সন্ধ্যায় হঠাৎ শাহের দপ্তরে এলো ইমেল, টিনের চালের বাড়ির মালিক অরবিন্দ জীবন গেল বদলে। সারদা কেলেঙ্কারিতে দাউ দাউ আগুন, 10 বছর পর শ্যামল সেন কমিশনের গোপন রিপোর্ট ফাঁসের নির্দেশ হাইকোর্টের। নিজেরটা দেখুন, না হলে আপনাকে নির্মূল করে দেব, ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের। এক ধাক্কায় বিরাট পতন সোনার দামে, 10 গ্রামের দাম কোথায় 1000-এর নিচে। লক্ষ্মীর ভাণ্ডার, মার্চ মাসে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার, 3 মাস ঢুকবে না টাকা, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে স্বস্তিতে মমতা, বললেন 15 থেকে 16 তারিখ ভোট ঘোষণা হলেও। কলকাতার স্কুলে মিড ডে মিলে বড় বিভ্রাট, পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ এবার ধর্মতলায়, খাবারের মেনু দেখে থ পড়ুয়ারা। রাস্তায় গর্ত, ঝাঁকুনিতেই জেগে উঠলেন ব্রেন ডেড মহিলা, ডাক্তার আশা ছেড়ে দিলেও প্রাণ ফেরালো বরেলির জাতীয় সড়ক। কালবৈশাখীর ইঙ্গিত, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালোবাজারি রুখতে বাধ্যতামূলক নতুন নিয়মে কিভাবে গ্যাস বুক করবেন জানুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তেই এলপিজি সিলিন্ডার বন্টনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। গৃহস্থালী গ্যাসের কালোবাজারি রুখতে এবার বাধ্যতামূলক করা হলো প্রক্রিয়া। কেন্দ্রের দাবি, আধার ভিত্তিক যাচাই চালু হলে ভুয়ো সংযোগ বা একাধিক সংযোগ ব্যবহার করে গ্যাস মজুতের মতো সমস্যাও অনেকটাই কমবে। এই নির্দেশিকা জারি করেছে মন্ত্রকের মতে, সমস্ত গৃহস্থালী গ্রাহকদের আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বা সম্পন্ন করতে হবে। সরকারের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাসের চাহিদা ও সরবরাহে চাপ তৈরি হতে পারে, তাই কালোবাজারি ও ভুয়ো বুকিং রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই ব্যবস্থা আগেও চালু ছিল, কিন্তু এবার তা আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে, যাতে প্রকৃত গ্রাহকের কাছেই গ্যাস সিলিন্ডার পৌঁছায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী কয়েকটি সহজ ধাপেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সংশ্লিষ্ট তেল সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। নিজের আধার নম্বর দিয়ে ফেস অথেন্টিকেশন বা বায়োমেট্রিক যাচাই করতে হবে। যাচাই সম্পন্ন হলে আপনার গ্যাস সংযোগের সম্পূর্ণ হয়ে যাবে। সরকার মনে করছে, এই ডিজিটাল যাচাই প্রক্রিয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। সন্ধ্যায় হঠাৎ শাহের দপ্তরে এলো ইমেল, টিনের চালের বাড়ির মালিক অরবিন্দর জীবন গেল বদলে। আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। 2 পরিবারের 5 জন হাতে পেলেন ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি। আবেদনের কয়েক মাসের মধ্যেই মিলেছে নাগরিকত্বের শংসাপত্র। এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় বাছাই পর্বে নাগরিকত্ব শংসাপত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস 2 পরিবারে। গত বছরের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে পূর্বস্থলী উত্তরের কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতের ফলিয়া গ্রামের দক্ষিণ পাড়ার বৃদ্ধা সরস্বতী মল্লিক ও তার 2 ছেলে দুলাল ও অরবিন্দ মল্লিক গত বছরের অগাস্ট মাসে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানান। তাদের 3 জনের নাগরিকত্ব শংসাপত্র প্রস্তুত বলে ইমেলে জানানো হয়। নাগরিকত্বের হার্ড কপি ডাকের মারফত বাড়িতে পৌঁছে যাবে জানানো হয়েছে। পাশাপাশি এই পাড়ার আরেকটি পরিবারও পেয়েছে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। বাবা কৃষ্ণকান্ত হালদার ও ছেলে কৃত্তিবাস হালদার দিন কয়েক আগেই ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন অনলাইনে। 2 পরিবারই তাদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র অনলাইন থেকে বার করেছেন, যা দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশ থেকে আসা অন্যান্যরা। নাগরিকত্ব পেয়ে খুশির হাওয়া 2 পরিবারে। ডাকা হয়েছিল শুনানিতে, এমনকি চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই 2 পরিবারের কারণেই। দুশ্চিন্তা থেকেই কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো আবেদন করে সবুজ সহ তার পরিবার মেলে ভারতীয় নাগরিকত্ব। আমরা তো বলেছিলাম, আবেদন করলে নাগরিকত্বের সার্টিফিকেট নিশ্চয়ই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নিজেই তো আশ্বস্ত করেছেন। ওরা গ্রামের বাকিদের কাছেও দৃষ্টান্ত স্থাপন করেছে। যদিও তৃণমূল নেতা ভবেশ মণ্ডলের বক্তব্য, আমাদের এখানে তো অনেকেই আবেদন করেছেন, এখনও পর্যন্ত একটা পরিবার পেয়েছে বলে শুনেছে, এখনও তাদের সঙ্গে কথা হয়নি, সবাই পেলে তো ভালোই হয়। সারদা কেলেঙ্কারিতে দাউ দাউ আগুন, 10 বছর পর শ্যামল সেন কমিশনের গোপন রিপোর্ট ফাঁসের নির্দেশ হাইকোর্টের। সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে এক নতুন মোড় এলো। দীর্ঘ 1 দশকের অপেক্ষা শেষে অবশেষে বিচারপতি শ্যামল সেন কমিশনের যাবতীয় আর্থিক রিপোর্ট ও পর্যবেক্ষণ জনসমক্ষে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সারদা কাণ্ডে রাজ্য সরকার গঠিত এই কমিশনের হাতে থাকা সমস্ত নথি ও হিসেব নিকেশ মামলার সব পক্ষকে দিতে হবে। 2013 সালে সারদা প্রধান সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর এই কমিশন গঠন করেছিল রাজ্য সরকার।
আমানতকারীদের টাকা ফেরানোই ছিল এর মূল লক্ষ্য। আমানতকারীদের আইনজীবী সুভাষিস চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন, এই রিপোর্ট প্রকাশ্যে এলে কমিশনের যাবতীয় পর্যবেক্ষণ ও সুপারিশ সামনে আসবে। এর ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া নতুন গতি পাবে। এদিন মামলার শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির আইনজীবীদের অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কমিশনের কাছে থাকা অবশিষ্ট 138 কোটি টাকা রাজ্যকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। সেই আর্থিক হিসেব এবং সারদার বাজেয়াপ্ত সম্পত্তি নিয়ে কমিশনের আসল বক্তব্য কী ছিল তা এতকাল গোপনেই ছিল। এবার সেই রিপোর্ট সামনে এলে রাজ্য রাজনীতির জল কত দূর গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইনি। নিজেরটা দেখুন, না হলে আপনাকে নির্মূল করে দেব। ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের। ইরান আমেরিকা সংঘাতের শেষ কোথায়, কবে যুদ্ধ থামবে, এ নিয়ে চর্চার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে টার্গেট করে হুঁশিয়ারি মাত্রা চড়াচ্ছে। এবার মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিল ইরান। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি লেখেন, আপনার থেকেও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজেরটা দেখুন, না হলে আপনাকেই নির্মূল করে দেওয়া হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একাধিক হুঁশিয়ারি দিয়েছেন। সদ্য নিশানা করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইকে। এক পোস্টে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ থামানোর চেষ্টা করলে আগের থেকে 20 গুণ বেশি জোরে ইরানকে আঘাত করবে আমেরিকা। সেই আঘাতের পর ইসলামিক রিপাবলিকের পুনরায় গড়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্প লেখেন, মৃত্যু, আগুন এবং ক্রোধ ওদের ওপর রাজত্ব করবে। এর পাশাপাশি মোস্তফা খামেনেইকেও শাসন ট্রাম্প, উনি শান্তিতে বাঁচতে পারবেন না বলে হুঙ্কার ছাড়েন। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মেজো ছেলেকে ইরান তাদের নতুন নেতা বেছে নেওয়া অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধের 11 দিনেও চলছে লাগাতার হামলা। ইরানের রাজধানী তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। হামলায় পূর্ব তেহরানে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। হামলা চালানো হয়েছে বসতি এলাকায়। এদিকে এবার কুয়েতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আল আদিরেতে আমেরিকার সেনা ঘাঁটিতে হাইব্রিড ড্রোন হামলা করে ইরান। এ আবহে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন তিনি। এক ধাক্কায় বিরাট পতন সোনার দামে। 10 গ্রামের দাম কোথায় 1000-এর নিচে। হলুদ ধাতুর দাম চড়চড়িয়ে বাড়ছে। মাত্র 1 বছরের মধ্যে 10 গ্রাম সোনার দামে প্রায় লাখ খানেক বেড়েছে। বিয়ের মরশুমে সোনা কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। কিন্তু এর মধ্যেই এলো সুখবর, এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমল সোনার দাম। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অশান্তির আবহ তৈরি হয়ে রয়েছে, সেখানে একদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় যেমন জ্বালানি তেল আসতে পারছে না, তেমনি দুবাই থেকে সোনা আমদানি করতে পারছে না কোনো দেশ। ফলে এই ক্ষোভ প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে মস্করা শুরু করেছেন নেটিজেনেরা। তারা জানাচ্ছেন, এখন সস্তায় সোনা কিনতে দুবাই যেতে চান। বর্তমান পরিস্থিতিতে হলুদ ধাতু রপ্তানি না করতে পারায় দুবাইয়ে এক ধাক্কায় অনেকটা দাম কমল। লক্ষ্মীর ভাণ্ডার, মার্চ মাসে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার, 3 মাস ঢুকবে না টাকা। কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বাজেটে অনুদানের অঙ্ক বাড়ার পর থেকেই এই প্রকল্প নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের ঘোষণার পর বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতা বেড়ে হয়েছে 1700 টাকা। ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়তি টাকার সুবিধা কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পে নতুন করে লক্ষাধিক মহিলা যুক্ত হয়েছেন। প্রায় 20 লক্ষেরও বেশি নতুন আবেদন জমা পড়ায় প্রশাসনের যাচাই প্রক্রিয়ার চাপও বেড়েছে। ফলে মার্চ মাসের কিস্তি নিয়ে কিছুটা দেরির আশঙ্কা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নতুন আবেদনকারীদের নথি যাচাই ও ব্যাংকিং প্রক্রিয়ার কারণে সামান্য সময় লাগলেও খুব শিগগিরই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের মার্চ মাসের কিস্তি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে স্বস্তিতে মমতা বললেন, 15 থেকে 16 তারিখ ভোট ঘোষণা হলেও কী কারণে নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, কিভাবে রক্ষিত হবে পুনর্বিবেচনার অধিকার। সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আর্জির প্রেক্ষিতেই মঙ্গলবার নতুন একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি জানিয়েছে, ভোটের আগের দিনও নাম চূড়ান্ত হলে পরের দিন ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। নাম বাদ গেলে দর্শাতে হবে কারণ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের উপরোক্ত নির্দেশাবলীর ওপরেই বিষয়টিকে মানুষের জয় বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিবেচনাধীন তালিকায় নাম থাকা ব্যক্তির নাম বাদ গেলে তিনি তার কথা জানাতে পারবেন বিশেষ ট্রাইব্যুনালে। মঙ্গলবার তেমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য বিচারপতিদের নিয়ে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনালস গঠন করবেন, যেখানে ভিন রাজ্যের বিচারপতিরাও থাকতে পারবেন। সেখানেই আবেদন করা যাবে। সমস্ত খরচ কমিশন বহন করবে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন ধর্ণা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ণা দিয়েছিলাম যাতে ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টো বলে ভুল বোঝাচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সাথে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও নাম ঘোষণা হবে, ট্রাইব্যুনাল যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়, এটা মানুষের জয়। 15 থেকে 16 তারিখ ভোট ঘোষণা হলেও খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমাদের নজর থাকবে। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে গত 5 দিন ধরে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা দিচ্ছিলেন মমতা। এদিনও ধর্ণামঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। দাবি করেন, বিজেপির কথা শুনেই নাম বাদ। তবে সাধারণ মানুষকে মনে জোর রেখে ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছে তিনি। কলকাতার স্কুলে মিড ডে মিলে বড় বিভ্রাট। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার ধর্মতলায়। খাবারের মেনু দেখে পড়ুয়ারা। সিলিন্ডারের তীব্র সংকটের জেরে খাস কলকাতায় থমকে গেল মিড ডে মিলের স্বাভাবিক ছন্দ। ধর্মতলার প্রাণকেন্দ্র SN ব্যানার্জি রোডের রানী রাসমণি হাই স্কুলে বুধবার পড়ুয়াদের পাতে মিলল না ডাল ভাত সবজি। তার বদলে জোটে কেবল একটি করে সেদ্ধ ডিম। গ্যাসের অভাবে রান্না না হওয়ায় মেনুতে এই কাটছাট করতে বাধ্য হয়েছে প্রশাসন। শহরের অধিকাংশ স্কুলে খাবার আসে কমিউনিটি কিচেন থেকে। সেখান থেকেই স্কুল কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রান্নার গ্যাসের যোগান না থাকায় পর্যাপ্ত খাবার তৈরি করা সম্ভব হয়নি। রানী রাসমণি হাই স্কুলের প্রধান শিক্ষক আক্ষেপের সুরে বলেন, খুবই চেষ্টা করা হয়েছিল কিন্তু গ্যাস নেই। তাই পড়ুয়ারা যাতে খালি পেটে না থাকে তার জন্য কোনো মতে ডিম সেদ্ধ করে পাঠানো হয়েছে। আগামীকাল গ্যাস না মিললে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তায় গর্ত, ঝাঁকুনিতেই জেগে উঠলেন ব্রেন ডেড মহিলা। ডাক্তার আশা ছেড়ে দিলেও প্রাণ ফেরালো বরেলির জাতীয় সড়ক। বরেলির হাসপাতাল 50 বছর বয়সী বিনীতা শুক্লের ব্রেন ডেড ঘোষণা করেন। হৃদযন্ত্র সচল ছিল বটে, কিন্তু বেঁচে ফেরার আর কোনো আশা ছিল না। তাই হাসপাতাল থেকেও তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের রাস্তার ঝাঁকুনিতে প্রাণ ফিরে পাওয়ার পর পরিবারের সঙ্গে বিনীতা শুক্লা। 50 বছর বয়সী বিনীতা শুক্লা বরেলির হাসপাতালে ভর্তি ছিলেন। গত 24শে ফেব্রুয়ারি চিকিৎসকেরা তার ব্রেন ডেথ ঘোষণা করেন। হৃদযন্ত্র সচল ছিল বটে, কিন্তু সুস্থ হয়ে ফেরার আর কোনো আশা ছিল না। দ্রুত হাসপাতালের দিকে অ্যাম্বুলেন্সে ঘোরান কুলদীপ। আরও কিছুদিন চিকিৎসা চলে। সোমবার মহিলাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে চিকিৎসক মহিলাকে দেখেছিলেন, সেই রাকেশ সিংহ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, বরেলির হাসপাতালে মহিলার মস্তিষ্কের সার পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক অবস্থায় যা 15 পয়েন্টে থাকার কথা, ফলে মহিলার কোনো সার পাওয়া যায়নি। তার চোখের পরীক্ষা থেকেও মস্তিষ্কের মৃত্যুর ইঙ্গিত মিলেছিল। তবে তারপর যা হয়েছে তা অস্বাভাবিক মেনে নিয়েছেন চিকিৎসকও। কালবৈশাখীর ইঙ্গিত, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, ফের বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, কালবৈশাখীর আগাম সংকেত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যা কালবৈশাখীর আগাম ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিকিম ও উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করতে পারে। এর প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।